আচ্ছা, আমরা পেন টুলটা একদম শেষে না ঠিক এটা দেখাই, সাথে এটার সাথে আরেকটু সলিউশন দিয়ে দিই আর কি। আমাদের নিচের শেপটা নিতে তো সমস্যা নাই, ঠিক না? শেপটা কিন্তু আমরা ইজিলি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে নিতে পারবো, সেটাও প্রয়োজনে একটু দেখাই। দেখো, আমি শিফট ধরলাম, পারফেক্ট হাইট উইথ এখন এটা থেকে একটু কমবে রাউন্ডনেস, এই জন্য আমাকে ডাউন অ্যারোটা দিতে হবে। হ্যাঁ, মোটামুটি আমি এটাকে সোয়াপ করে স্টক কালারটা দিয়ে রাখলাম। এখন কি করব, আইকনের যে এফটা সেটাই নেব। তো নিচের এই পাতের উপরে রাখলাম। এরপরে সেখান থেকে আমার যেহেতু উপরের দিকে স্ট্রেট যেতে হবে, আমার যদি স্মার্ট গাইডটা অন থাকে সেক্ষেত্রে এমনিতেই এই যে দেখাবে, ওই যে এই গ্রিন জেলে এইটা দেখায় লাইনটা, হ্যাঁ গাইডটা দেখা ওইটা। অথবা আমি শিফট ধরলে আমি যদি এখানেও প্রেস করি এটাও কিন্তু সোজা হয়ে যাবে। দেখো আমি ক্লিক করবো এই জায়গায়, কিন্তু হয়ে যাবে কোথায়, এখানে দেখো খেয়াল করো, শিফট প্রেস কইরা দেখো ক্লিক, এটা কিন্তু ওই বরাবরই চলে গেছে। তো আমার যদি কোনো স্ট্রেট লাইন লাগে শিফট প্রেস করব, ক্লিক করলাম, আবার এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে নেই, এখান থেকে বামে স্ট্রেট, সেক্ষেত্রে আমি স্মার্ট গাইড ইউজ করেও যেতে পারি। এখানে ক্লিক করলাম, এখন কিন্তু স্ট্রেটে আছে। অথবা শিফট শিফট প্রেস করলাম, শিফট প্রেস করলাম, শিফট প্রেস করলাম, এখানে গিয়ে আমার যেহেতু রাউন্ড লাগবে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। আমি এখানে গিয়ে কী করব, ক্লিক করে ড্রাগ করতেছি উপরের দিকে। এরপরে কোথায় আমি চাইলে দেখি এখানে দেওয়ার পর কী হয়, দেখো এখন তোমরা যারা এখানে, আচ্ছা এটা তো আমরা পারফেক্ট করতে পারবো, ওখানে মনে করে রেখে দিই, ক্লিক করলাম, মাথা কেটে গেল, স্ট্রেট আসলাম, এখানে এসে আমি একটু ড্রাগ করে রাখলাম, এখানে এসে এখানে ছেড়ে দিলাম, এখানে গেলাম, শিফট ধরলাম, স্ট্রেট হলো। দেখো কয় কয় মিনিটের কাজ এটা। এখন হলো আমি এটাকে পারফেক্ট করি। এখানে যখন ট্রাই করছিলাম এই হ্যান্ডেলটা অনেক দূর চলে আসে, এটাকে উপরে উঠিয়ে দিই, দেখো এটা চলে গেল। এখানে পারফেক্ট হয় নাই আমার মনে হইতেছে, আমি চাইলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, অথবা এই পয়েন্টটাকে একটু কম ব্যাস করে কিন্তু পারফেক্ট করতে পারি। দেখো হয়েছে না হয় নাই। এরপরে এই যেখানে যেখানে আমার মনে হবে যেখানে পারফেক্ট হয় নাই আর একটু পারফেক্ট লাগবে, আমি সেটাকে করে দিই। দেখো যাদের সমস্যা ছিল, কয় ক্লিকের কাজ, এখন এটাকে হোয়াইট কালার করে দিই, এটাকে এই কালার করে দিই, এখন এইটা পাশে নিয়ে যাই। দেখো তো এখন এই বিষয়টা জটিল মনে হলো কার কাছে, যার সমস্যা ছিল এই কে যেন শামিমের সম্ভবত নাকি, এই ক্লিয়ার হয়েছে? ইজি লাগলো বন্ধু, একদম ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে বন্ধু। এখন এই জিনিসটা দিয়ে আরেকটা বিষয় দেখাই ফেলেই। যেমন আমি মনে করো পেন্টুল দেখতে গেলাম, এখানে একটু বেকাতেরা হয়েছে, কেমন বেকাতেরা, এরকম বেকাতেরা, এটা মনে করো একটু এরকম বেকাতেরা। আমি মনে করি পেন্টুলে কিছু একটা আঁকছি, আমার ওইরকম রাউন্ড হয় নাই। হ্যাঁ, মনে কেমন ব্যাখ্যা করবো, মনে করি এরকম আছে। আমাদের একটা টুল আছে যেটা আজকে আমরা দেখব, কোনটার মধ্যে, যেটার মধ্যে পেন্সিল টুল, স্মুথ টুল, স্মুথ। এখন পেন্সিলটা দেখার আগে আমরা স্মুথটা দেখে নিই। দেখো যখন স্মুথ টুলে আসলাম, স্মুথ টুল এই যে আমাদের পাথগুলো, হ্যাঁ এই পাথগুলো নিয়ে কাজ করবে। এখন আমি এটা কী করবো, আমি যেখানে স্মুথ করতে চাই, যেমন এখান থেকে আমি চাই এটাকে এরকমভাবে আসবে। দেখো রাউন্ডনেসটা আরও পারফেক্ট হয়েছে কিনা আগের চেয়ে, এমনকি আরও ব্যাকা করে একটা আইকা দেন দেখাই, এটা তো ভালোই হয়ে যায়। মানে খারাপ করে করতে গেলেও ঝামেলা করা যায় না, ভালো হয়ে যায়। আচ্ছা যখন স্মুথ হয় না, এখন এখানে কি দেখো, এখানে যতটা স্মুথ লাগতেছে এইটুকু জায়গায় কি ওরকম স্মুথ আছে?
আমি মনে করো একটা কিছু আঁকলাম, এখন স্মুথ হয় নাই, বা জায়গায় জায়গায় একটু একটু সমস্যা আছে। যেমন অনেকের পেন টুলে ইউজ করতে গিয়ে পাথটা এখন যেরকম হয়, হ্যাঁ কীরকম হয় আমি একটু স্যাম্পল তোমাদের ওখান থেকে দেখে আসি। কার্ডটা দেখব। আজকে যেন কার একটা ডিজাইনে একটু সমস্যা মনে হয়েছে কার্ডের মধ্যে। আজকে আমাদের তৃতীয় ব্যাচের অনেকে ভালো কাজ করতেছে, হ্যাঁ ওদের কিন্তু প্র্যাকটিস ভালোই হয়েছে এটার মধ্যে। আচ্ছা আমাদের সুব্রতর একটা কাজ দেখি, ওটাই ওই পারফেকশনের জায়গাটা একটু, এই যে জায়গাটা এখানে পারফেক্ট হয় নাই, এখানে এই যে রাউন্ডনেসটা এখানে একটু সমস্যা আছে। এখন এটা হয়তো আমার চোখে বাঁধতেছে, তোমাদের চোখে বাঁধবে না। এই যেমন দেখো এই যে রাউন্ড না, এটা কিন্তু স্ট্রেট না, এটাকে কপি করে নিয়ে যাই। এখন এক সময় গিয়া তোমার কাছে এই বিষয়টা ধরা পড়বে, হ্যাঁ যে এটা একটু হয় না, এই স্মুথের একটু ল্যাকিংস আছে। কন্ট্রোল 2 দিয়া এই করলাম, লক করলাম। এবার খেয়াল করলেই বুঝবা, দেখো এখন যখন আমরা স্মুথ টুলটা জানবো তখন এই ব্যাপারটা থাকবে না। সুব্রত আচ্ছা ওর থেকে ফাইল, আচ্ছা মনে করো এই যে সমস্যাগুলো না, এখন আমরা যখন এই ফাইলগুলো দেখবো আর কি, তখন যদি তুমি এই ফাইলটা ওখানে রাখো, এখান থেকে কিন্তু আমি ফাইলটা সহজে অ্যাক্সেস নিয়ে এই বিষয়টা আমি তোমার সলিউশন করে দিতে পারবো আর কি। এই জন্য কেউ চাইলে প্র্যাকটিস ফাইলগুলো এআইতে শেয়ার করো আর কি, এটা তোমাদের ভালোর জন্য। আমাদের গ্রুপেরটা এভাবে একটা করে দিও। হ্যাঁ হ্যাঁ করে দেবো না। বেটার হবে না? না এটা নিয়ে এখন ওইটার উপর তো এক্সাক্ট করতে গেলে তখন বেকাদেরা দিল ঝামেলা। যাক আমি আলটিমেটলি যে বিষয়টা বুঝাইতে চাই সেটা তো বুঝছো। এখানে কিন্তু একটু ল্যাকিংস কারো কাছে মনে হয় কি না, রাউন্ডনেস যে বিষয়টা একটু ল্যাকিংস আছে, এখানে একটু ল্যাকিংস, এখানে একটু, এরপরে এই জায়গা তো ভালো বোঝা যায়। যেমন শুধু এইটুকু দেখাই, মানে যেরকম আছে আমি ওই রকমই রাখার চেষ্টা করি। দেখো শুধু মনে করো এইটুকু আমি রাখলাম, স্ট্রোক লাইন দিয়ে রাখছি। এখন আমি কী করবো, স্মুথ টুল যেটা আমাদের পেন টুলের মধ্যে থাকে স্মুথ, এখন আমি এখান থেকে করে আমি শেষ পর্যন্ত নিয়ে গেলাম। দেখো এখন এই জায়গাটা কিন্তু এখনও পারফেক্ট হয় নাই। আমি যতক্ষণ না পারফেক্ট মনে করতেছি, আমি চাইলে যেই জায়গাতে চাই শুধু ড্র্যাগ করব এরকম। দেখো এখন আগে যেরকম, আচ্ছা এটাকে কপি করি একটু ব্যাকে গিয়ে মূল ফাইলটা মানে দুইটা ডিফারেন্সটা বোঝার জন্য। দেখো Ctrl+F, এখন দুইটা ডিফারেন্স দেখো তো একটু বোঝা যায়। যাদের পেন টুল ইউজ করার পরে এখনও সমস্যা থেকে যায় ওদের জন্য কিন্তু সলিউশন এটা। স্মুথ টুলটা ইউজ করবা একদম পারফেক্ট হবে একদম। এই যে জায়গায় একটু একটু ল্যাকিংস আছে না, যেমন আরেকটা কার আইকনে দেখলাম এই ইস্যুটা কিন্তু অনেকের রয়েছে। এটা করলে সুব্রত দেখাইলাম যে সুব্রত এমন না, সুব্রত ভালো কাজ করতেছে, ওর কাজের কোয়ালিটি ভালো, হ্যাঁ। তো এখন ওর ওইটা যেহেতু সামনে আসছে সেজন্য বললাম। এই যে একটা, এটাও তুমি যখন স্মুথ দেবা এটা আরও পারফেক্ট মনে হবে। এরপরে এটা ওই যে এই জায়গা দিয়ে সামান্য সমস্যা কিন্তু পুরো ভালো হয়ে যাবে। এটা তো পেন টুল দিয়ে আমরা করবোই না, ওটা এই যে যেমন একটা দেখো। এখন এই জাতীয় বিষয়গুলো যদিও একসময় গিয়ে প্র্যাকটিসে পেন টুল অনেক ক্লিয়ার হয়ে যাবে সবাই, কিন্তু যদি আমাদের এইরকম থাকে যে আমার এটা পারফেক্ট না, সেটা যদি আরও ব্যাকাতে আরও থাকতো এখানে, দেখো যদি মনে করো এরকম ব্যাকাও থাকতো, এটার একটা কপি রাইখালই, এটাও যদি আমি স্মুথ টুলে আসতাম, শুধু এইটুকু দেখাই, আমি জাস্ট ওটার কাছাকাছি দিয়া ড্রাগ করবো আমি কীরকম রেজাল্ট চাই। এখন দুইটা ডিফারেন্সটা দেখো, কার্ভনেসটা, মানে যাদের এখনও পেন টুল পারফেক্ট হয় নাই তোমরা চাইলে কি বিষয়টা খেয়াল করছো দুইটা ডিফারেন্সটা। এখন এটা কিন্তু তোমরা হয়তো শুরুর দিকে অসুবিধায় তোমাদের শুরুর দিকে এই ধরনের ছোটোখাটো ল্যাকিংসগুলা
মনে হবে না বা ধরতে পারবা না, কিন্তু এটা কিন্তু থেকে যাবে। এই জন্য কি আমরা যদি মনে করি যে না আমার অ্যাঙ্কর পয়েন্টের কোথাও একটু সমস্যা এরকম থেকে যায়, আমি স্মুথ টুল থেকে সেটা কি ইজিলি সেটাকে ক্লিয়ার করে নিতে পারি। হ্যাঁ, জাস্ট আমি যেই দিক দিয়ে চাই যে এটা ঠিক হবে, সেদিক দিয়ে শুধুমাত্র এটাকে এরকমভাবে ড্র্যাগ করব, ক্লিক করে মানে লেফট বাটন প্রেস অ্যান্ড হোল্ড করে জাস্ট ওটার উপর দিয়ে আমি এরকম লাইন নিয়ে যাব। দেখো এবার কত সুন্দর না? এই সুন্দর হয় নাকি মানে আজগবি কথাবার্তা বলতেছি? না না, একদম পারফেক্ট। না, সুন্দর হচ্ছে। কাজের কোয়ালিটি কিন্তু স্মুথ থাকলে আর এইরকম ব্যাপারগুলো তোমার কিন্তু চোখে পড়বে। এখন যেমন আমি যখন এখন 14-15 সালের কাজের দিক দেখি, তখন কিন্তু আমি এটা ল্যাকিং কোন জায়গায় সমস্যা ছিল এটা কিন্তু আমার চোখে ধরা পড়ে। তোমাদের কাজগুলোই দেখবা 1-2 মাস পরে তোমাদের চোখে যখন আবার ব্যাকে আসবা, আগের প্র্যাকটিসগুলো দেখবা, তখন কিন্তু মনে হবে যে না এই জায়গাতে এই সমস্যাটা ছিল। হ্যাঁ, সেই হিসাবে হলো আমরা এই বিষয়টা স্মুথ টুলের মাধ্যমে পারফেক্ট করতে পারবো। হ্যাঁ, পেন টুল নিয়ে যাদের এরপরে সমস্যা রয়ে গেছে, স্মুথ টুল সেটাকে কভার করবে আশা করা যায়, নাকি? ইনশাআল্লাহ। ওকে, দেন আমাদের এখানে টেক্সট এটা রয়ে গেছে, এটা আমরা আজকে দেখব। সাথে এখান থেকে আরেকটু দেখে আসি। যেহেতু স্মুথ টুল দেখলাম, এটার সাথে আরেকটা আর দুইটা টুল আছে। একটা হলো পেন্সিল টুল, একটা হলো পাথ ইরেজার টুল। এখন ইরেজার টুল তো আমরা দেখছিলাম মনে হয় রিমুভার, এই দেখছিলাম না ইরেজার, এই যেখান থেকে ইরেজার, সিজার, নাইফ গত ক্লাসে তো দেখছিলাম সম্ভবত। হ্যাঁ দেখছিলাম। একটা হলো ইরেজার টুল, আরেকটা হলো পাথ ইরেজার টুল। এখন দুইটার ডিফারেন্সটা একটু দেখি। মনে করো এটা হলো আমাদের একটা পাথ, তো এটা যখন আমরা ইরেজার টুলের মাধ্যমে, যেমন এটার কোনো একটা পোর্শন আমার রিমুভ করতে হবে, আমরা চাইলে তো সিজার দিয়ে কাইটা বাদ দিতে পারি না? যেমন এটা যদি আমার মনে হয় যে আমার এই পুরোটা লাগবে না, আমি কি করব, আমাদের সিজার টুলের মাধ্যমে এখানে কাটতে পারি, এখানে কাটতে পারি। এরপর আমার যদি মনে হয় যে মাঝের অংশটা লাগবে না, আমি চাইলে এটা ফালাই দিতে পারি। অথবা যদি মনে হয় যে এইটুকু বাড়তে এইটুকু আমি ফালাই দিতে পারি, অথবা যদি মনে হয় যে এইটুকু ফালাই দেবো, সেটা জাস্ট আমার সিজার টুল কী করবে, পাথটা কেটে দিবে। ইরেজার টুল যদি এবার দেখি, ইরেজার টুলের মানে এখানে কাজটা কী করে দেখো, আমি কিন্তু রিমুভ করতে পারতেছি। এই কাজটাই পাথ ইরেজার টুল, সেটারও একদম একই ধরনের রেজাল্ট পাথ ইরেজার। যেমন এই যে পাথ আছে, এবার আমি কী করবো, মানে এটার উপর দেওয়া এটা লাগেই না, হ্যাঁ ওরকম লাগে না, তারপরও পাথ ইরেজার। কারণ আমাদের যখন বিকল্প থাকে, এতে বেটার বিকল্প যেটা সেটা আমরা হয়তো ইউজ করি। দেখো আমি চাইলে কি ইরেজ করে দিলাম, পাথ আছে সেটাকে আমি, এটা এখন অন্য এসে চলে গেছে, এটা এমনিতে ডিলিট করলাম। মূলত যখন আমরা পাথ নেব সেটাকে যদি ইরেজ করতে চাই, ইরেজার টুল দিয়ে সম্ভব, আবার পাথ ইরেজার সেটা দিয়েও সম্ভব। যে মাঝখানে লাগবে, যেখানে খুশি সেখানে সরাসরি, হ্যাঁ মানে যেটা সিলেক্টেড পাথ থাকবে সেখান থেকে আমরা চাইলে ইরেজ করতে পারবো। এটা হলো পাথ ইরেজার। এরপর আছে পেন্সিল টুল। এখন পেন্সিল টুলের আগে আমরা ব্রাশ টুলটা একটু দেখে নিই। ব্রাশ বা পেইন্ট ব্রাশ টুল, শর্টকাট বি বড় হাতের, বা বি প্রেস করলে আমাদের ব্রাশ টুলে চলে যাবে। এখন ব্রাশ টুলের কাজ হয় কি, আমরা যদি প্র্যাকটিক্যাল কোনো ক্যানভাসের কথা চিন্তা করি, যারা রং তুলি দিয়ে অঙ্কন করে আর কি, এরা কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের ব্রাশ ইউজ করে। তারা ড্র করার জন্য বা আঁকার জন্য, লেখার জন্য বিভিন্ন কালারের ব্রাশ ইউজ করে। তো এরকম একটা আমাদের যেহেতু ডিজিটালি আমরা সব কিছু করি, সেক্ষেত্রে হলো ব্রাশ টুল একটা অপশন আছে আমাদের। এখন ব্রাশ টুলে আমি কী করলাম, ফিল কালার দিয়ে রাখলাম, এটা স্ট্রোক কালার সোয়াপ করে এটাকে। এখন দেখি যে ব্রাশ, এখন ব্রাশ যখন নেব, এখানে আমাদের একটা প্যানেল আছে ব্রাশ নামে, এটা যদি কারো না থাকে উইন্ডো থেকে ব্রাশ, এটা টিক দিলেই এখানে এরকম একটা ব্রাশ অপশন আসবে। এটার উপরে ক্লিক করলে আমাদের এরকম কিছু অপশন আসবে। পাশাপাশি কি এরকম, যেমন এখন এই ফার্স্ট এটা আছে, এটা 5 ফিটে রাউন্ড। এখন আমি যখন ব্রাশ সিলেক্ট অবস্থায় এরকম ক্লিক করব, এটা কি আমি যা কিছু ড্র করতে চাই, হ্যাঁ মূলত যে আমি একটা ব্রাশ হাতে পাইলে সেটা দিয়ে যা কিছু করা সম্ভব, আমি চাইলে সেরকম কিছু করতে পারি। এখানে আরও কিছু ভেরিয়েশন আছে, যেমন একটা সেকেন্ডটা দেখি আমরা, এটা আবার সাইজ একটু বড়, এরকম থার্ডটা,
এখন এইটার ওই ক্যালিগ্রাফির একটা ইয়ে আছে, যেমন এই ব্রাশগুলোর উপর ডাবল ক্লিক করলে আমাদের ব্রাশ নিয়ে কিছু সেটিং দেখাবে। যেমন ফার্স্ট এটা দেখো, এখানে সাইজ, অ্যাঙ্গেল, রাউন্ডনেস, এদিনই চলে যাবে সাইজ। এখন সাইজ যদি বড় হয়, কত বড় হবে সেরকম, যেমন ওকে অনেক বড় সাইজ হয়ে গেল। আবার যদি আমার ছোট প্রয়োজন হয়, 15 পিটি। এরপরে রাউন্ডনেস কীরকম হবে সেটা আমরা ফিক্সড করে দিতে পারি। যেমন অনেকে আছে না ফ্রি হ্যান্ডে মানে অনেক কিছু লেখে, এটা হলো ফ্রি এরকম কাজ করে। এমনকি এই রাউন্ডনেসের উপরে ডিপেন্ড করে এই রাউন্ড কীরকম হবে, অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেল আসবে। এবার হইল আচ্ছা, সেটা হলে মানে স্ট্রোকের উপরে অ্যাপ্লাই করবে কিনা। এমন বাংলাদেশি অনেক ব্যানার দেখবা যেগুলোর উপরে শ্রদ্ধাঞ্জলি বা এই জাতীয় অভিনন্দন, হ্যাঁ, ওরা কিন্তু এরকম ব্রাশ থেকে, যারা বিশেষ করে প্যাড ইউজ করে, গ্রাফিক প্যাড, ট্যাবলেট, ওরা কিন্তু এগুলো খুব ভালোভাবে করা যায় লেখার জন্য, মানে ব্রাশ দিয়ে সুন্দর মতো ডিজাইন করা যায়। আর যারা ফ্রি হ্যান্ডে ভালো, এরা মনে করো মাউস দিয়ে করতে পারবা। লেখা সুন্দর হয় না। আচ্ছা, এখানে হলো এরকম। তো এই সেটিংগুলো আবার আমরা চাইলে এখান থেকে কী করতে পারি, এই ব্রাশটাও ওইরকম না, আমরা মন চাইলে এরপর এখান থেকে যদি স্ট্রোক বাড়াই, স্ট্রোকটা বাড়তেছে, এরপর এটা আবার দেখো চেঞ্জ করতে পারি। এটার উপরে ক্লিক করলে কয়েকটা এসে আসবে, যেটা ভালো লাগে সেটা আমরা কন্টিনিউ করতে পারি এরকম। আর এখানে যদি আমরা এগুলো তো দেওয়া থাকে, আবার যদি কোনো একটা চাই যে এখান থেকে আমি কোনো একটা ব্রাশ তৈরি করে নেব, কীরকম হতে পারে, যেমন একটা স্টার, দেখো স্টার একটা স্ক্যাটার ব্রাশ আর ব্রাশ, দেখো এখানে আসলো। এবার কি করলাম আমি, ব্রাশ কই ব্রাশ, দেখো আমি চাইলে আমি যদি কোনো একটা ব্রাশ তৈরি করতে চাই, যেটা এখানে আমার যা আছে এটা তো আছে, এরপরও আমার কোনো একটা ব্রাশ তৈরি করা লাগবে, আমরা চাইলে সেটাও এরকমভাবে সেট করে নিতে পারবো, ব্রাশ তৈরি করে নেওয়া যাবে। আর দেখো এরকম আমি যে কোনো একটা শেপ দিয়ে, আমি যদি মনে হয় যে না আমার এরকম একটা লাগবে, আমি ওইটাকেই ব্রাশ হিসাবে সেট করে দেন আমি আমার যেই টেক্সট বা পাথের উপরে এটা আমি ইউজ করতে পারবো সেটা। তো এখানে কিছু যেটা আমরা সাধারণত টি শার্ট বা বিভিন্ন গ্রাঞ্জি টাইপের কিছু ব্রাশ আছে, যেটা আমরা এই যে কর্নার ব্রাশ প্যাক টিএসএ লাইব্রেরি, এটার উপর আসলে এখানে ভেক্টর প্যাক নামে যে এইগুলো আছে, এখানে দুইটা খুব ভালো গ্রাঞ্জি ব্রাশেস আছে। এখানে এই দুটো একটু দেখি আমরা, এটা একটা আর আরেকটা আছে হলো হ্যান্ড রোল। আচ্ছা, তো এই ব্রাশগুলো আমরা মূলত টি শার্ট, দেখো এখন এগুলো কীভাবে ইউজ করতে পারি, যে কোনো একটার উপরে ক্লিক করে আমি যদি এখান থেকে ব্রাশটা নেই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। অনেক ব্যাকগ্রাউন্ড দেখবা বিভিন্ন ডিজাইনে বা টি শার্টের মধ্যে এরকম গ্রাঞ্জি টাইপের এফেক্ট দেয়া, অথবা এটার আমি নিলাম, এটাকে আমি স্ট্রোকটা বাড়াইলে, এখন এটাকে যদি আমি চেঞ্জ করি, এখন এটা শুধু এখানেই কাজ করবে, এটা এরকম না। এই যে একটু আগে যে রেস্টারে তৈরি করছিলাম, অথবা যেই লেখাটা লিখছিলাম,
এটার মধ্যে যদি এগুলোর ইফেক্ট দিতে চাই, দেখো যেহেতু অনেক বড় সাইজ, আমরা এটাকে 0.25 করে দিই। দেখো এখানে কিন্তু এরকম বিভিন্নটা এরকম আছে। তা আমরা চাইলে এইরকমভাবে এটা সেট করতে পারি লেখাগুলো, যে আমি ফার্স্টে পেন টুলে লিখবো, সেটাও সম্ভব। ব্রাশ না ইউজ করে মনে করো দেখি মানে পেন টুলে ইউজ করে এখন এটার মধ্যে আমি কি করব, এটার ইফেক্টটা দেব এখান থেকে 0.5 0.25, আবার যদি এটা মনে হয় না হয় আরেকটা দিব, এখান থেকে যে কোনো একটা প্রিসেট আমরা সেটা ইউজ করতে পারবো। দেখো এরপর যদি মনে হয় যে কাস্টমাইজ করবো, যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে যে আমার কীরকম দরকার, এটাকে আমি মটাকে কীভাবে চাই, আবার যদি মনে হয় অ্যাঙ্কর পয়েন্টে অ্যাড একটা করে তারপরেই করবো, দেখি কীরকম হয়। দেখছো এখন এটা কিন্তু আমি যদি ব্রাশ ইউজ না করতাম, শুধু একটা লাইন বা শুধু একটা এই যেগুলো যে রাউন্ডনেস থাকলে এটাতে একরকম দেখাবে, এটা তো বড়, এটা ছোট করে দিই। কি সুন্দর না এখন? যেমন আমার নামে একটু লেখা ট্রাই করি। আচ্ছা এটা নিয়ে এটার এফেক্টটা ইউজ করি, কোনটা, এইটা হ্যাঁ 10 মিনিট। আচ্ছা, তো আমরা চাইলে কিন্তু এইভাবে ব্রাশ নিয়ে, পেন টুল নিয়ে এখান থেকে ব্রাশের বিভিন্ন ইফেক্ট যেটা আছে সেগুলো ইউজ করতে পারি। আমি চাইলে কিন্তু এগুলো ব্রাশ দিয়েও করতে পারতাম। আর আমি যদি পারফেক্ট চাই, যে ব্রাশ তো ফ্রি হ্যান্ডে কাজ করে, পারফেক্টলি করতে চাইলে আমি পেন টুলটা নিতে পারি। কি দেখছো সুন্দর ইফেক্ট না? এখন সিজারটা যদি এটাকে মাথাটা কেটে দিই, সরমতো তো হবে মনে হয়, দেখি কেমন লাগে। তো হয়ে গেল। হ্যাঁ এখন কি লাগবে? আলটিমেটলি ওই হ্যান্ডেলের বিষয়টা যদি কারো ক্লিয়ার থাকে, দেখবা যে অনেকভাবে ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা হলো ব্রাশ। হ্যাঁ, তো ব্রাশের ক্ষেত্রেও আমরা যেমন ওই যে যেটা বলছিলাম, যে ব্রাশ করলাম কিন্তু আমার মনে হইতেছে স্মুথ হয় নাই। হ্যাঁ, এটা আমার মনে করি স্মুথ হয় নাই পারফেক্টলি আমার মনে হইতেছে, তখন আমি চাইলে কী করতে পারবো, ওই যে স্মুথ টুল যেটা, এখানেও কিন্তু আমি স্মুথটা মানে যেখানে পাত আছে পারফেক্ট হয় নাই, আমি চাইলেই সেটাকে এরকম স্মুথ করে নিতে পারবো। জাস্ট এটার কাজ দিয়ে এরকম ড্র্যাগ করতে থাকবো যতক্ষণ আমি হ্যাপি না হই। ঠিক আছে, এটা হলো ব্রাশ টুল। আর এরপরে যেটা আছে পেন্সিল টুলটা, এই ব্রাশ যেভাবে কাজ করে পেন্সিল তো পেন্সিলের মতোই। দেখো এটাও কিন্তু আমি এইভাবেও আমি যদি লেখা পারফেক্ট হয় নাই, এটা মনে করো পারফেক্ট হয় না, আমি চাইলে ওই স্মুথ টুল নিয়ে সেটা পারফেক্টলি করতে পারবো।
আর সহজত আমি যদি এরকম বড়ই হয় অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে দিতে পারি। অ্যাঙ্কর বাদ দিয়ে হ্যান্ডেল যেহেতু কমে গেল, এবার আমি চাইলে এইভাবে ড্র্যাগ করে পারফেক্ট করতে পারি। আবার এটা স্মুথ করতে চাইলে স্মুথ রুলটা ছাড়াও যদি আমি হ্যান্ডেল দিয়ে পারফেক্ট করতে পারি, আমার তো সমস্যা নেই, সেটা আরও পারফেক্ট বেশি হবে। কারণ স্মুথ তো ওইটা ওর মতো করবে, সেটা তো পারফেক্ট নাও হইতে পারে, তবে রাউন্ডনেসের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। হ্যাঁ, যেটা আমাদের খালি চোখে হয়তো দেখা যাবে না, সে ওইটাকে একদম পারফেক্ট করে দেবে। এখানে তো অ্যাঙ্করেরই এটা হলো পেন্সিল। এগুলো মূলত এরকম প্রফেশনাল যে আমরা যে প্রজেক্টগুলো করি ওরকম প্রয়োজন হয় না, ব্রাশটা প্রয়োজন হয়, কিন্তু এদিক থেকে মানে স্মুথ যেটা এটা প্রয়োজন হয়, পেন টুল এটা ওরকম প্রয়োজন হয় না। এরপরে যেটা আমরা আমাদের জরুরি বা গুরুত্বপূর্ণ একটা টুল, যেটা আমাদের টেক্সট। কারণ আমাদের ডিজাইনের মধ্যে শেপ, ইমেজ, অন্যান্য অনেক এলিমেন্টসের মতো সেখানে যদি আমি টেক্সট ছাড়া কোনো ডিজাইন সাবমিট করি বা রাখি, সেটা কিন্তু পারফেক্ট হবে না। হবে একটা ডিজাইনে মনে করো টেক্সট নাই, শুধু মেসেজ আছে, হয়তো এরকম আইকন দেখলে আমি বুঝবো যে এটা টুইটারের লোগো। লোড হচ্ছে কেন? এরকম আইকন দেখলে হয়তো পরিচিত টুইটার লেখা না থাকলেও সেটা বোঝা যাবে যে এটা টুইটারের লোগো। তো ডিজাইনের ক্ষেত্রে টেক্সটের বিষয়টা কিন্তু ওইরকম গুরুত্বপূর্ণ। তাই টেক্সট পারফেক্ট না হইলে কিন্তু আমার যে মেসেজটা, আমার অনেক এলিমেন্টসের দুর্বলতার কারণেও কিন্তু আমার মেসেজটা ভুল মেসেজ যাইতে পারে, কিন্তু সেখানে যদি আমি টেক্সট একদম না দেই, সেটা কিন্তু আরও বেশি কনফিউশনাল। এই জন্য কি মেসেজ আমরা যে কোনো ডিজাইন দেখব, সেখানে টেক্সটের অনেক বড় একটা ব্যবহার, আমাদের টেক্সট ব্যবহার করতে হয়। এখন যেটা দেখবো আমাদের টেক্সট টুল যেটা আছে এটা। তো ফার্স্টে যেটা আমরা ই করি, নতুন লিঙ্কে জয়েন করে নিই, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে তো একসাথে অনেক আসবে। শেয়ার। আমরা কিছু ডিজাইনের স্যাম্পল দেখি, যেহেতু আমরা টেক্সট নিয়ে কাজ করব বা টেক্সট সম্পর্কে জানবো। বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, আমরা কয়েকটা স্যাম্পল দেখি ডিজাইনের। দেখো, যেমন এটা একজনের বিজনেস কার্ড। এখন ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড যাই বলি, তো এখানে যদি আমাদের যেমন একটা কোনো একটা কোম্পানির নতুন একটা লঞ্চ হইলো, তো লোগো করলো, এখন লোগোর আইকন ইউজ করছে কিন্তু লোগোর নাম দেয় নাই, সেখানে কিন্তু লোগোটার কোন কোম্পানির লোগো সেটা বোঝা দুর্বোধ্য বা কঠিন, বোঝা যাবে না, বা পাশে একজন থেকে মানে বলতে হবে এটা এই কোম্পানির লোগো। আবার আমার বিজনেস কার্ড আছে, বাট সেখানে কোনো টেক্সট ইউজ করে নেই, কোনো কন্ট্যাক্ট ইনফো নাই, কোনো নাম ঠিকানা কিচ্ছু নাই। আলটিমেটলি ডিজাইনটা ওই বোবার মতো বোবা হয়ে যাবে, যে কথা বলা যেটা ওই এটা যে দেখবে, এটা যে ভিউয়ার বা যে যার সামনে এই বিজনেস কার্ডটা রাখা হবে, সে তার সাথে যে বিজনেস কার্ডটা একটা কমিউনিকেশন করবে, এই গ্যাপটা সেখানে থেকে যাবে। এই জন্য যে আমরা বিজনেস কার্ড বলি, ব্যানার বলি অথবা ফ্লায়ার বলি, সেখানে টেক্সটের ইউজটা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি প্রয়োজন হয় আমাদের, সেখানে টেক্সট ইউজ করতে হয়। বা আমরা যে ডিজাইনের মাধ্যমে আমার যে অডিয়েন্স থাকবে তাদের যেই একটা মেসেজ থ্রো করতে চাই, মানে দিতে চাই, সেই মেসেজটার জন্য আমাদের এটা প্রয়োজন। এখন দেখো, এটা কি একটা সুন্দর একটা ডিজাইন না? কি মনে হয়, সুন্দর ডিজাইন না সুন্দর? সুন্দর তো। সুন্দর। এখন এই জাতীয় ডিজাইন মনে করো আমরা এই যে 4 ক্লাস বা 5 ক্লাস পরে আইসা দেখি এখান থেকে কোন কোন বিষয়গুলো আমরা কভার করছি এ পর্যন্ত। আমি একটা ফ্লাইয়ের জন্য একটা সাইজ নেই আর কি, যেহেতু ফ্লাইয়ার নিয়ে আসলাম, আমরা কি করব, লেটার সাইজ ইঞ্চি থেকে লেটার সাইজ, এটা কি লেটার সাইজ আছে নাকি A4 সাইজ আছে, লিগাল না, লিগাল না, ঠিক A4। তো এটাকে ওখানে নিয়ে যাই। দেখো, এটা কিন্তু একটা ফ্লাইট ডিজাইন। তো এই ডিজাইনটা যখন সে
এটার যে ডিজাইনার সে করছে। এখন এটাকে আমি লক করি, Ctrl+2 দিয়ে লক করলাম। এখন দেখো এই ডিজাইনটে কোন কোন পার্টটা আমরা এ পর্যন্ত যা দেখছি পারবো। বেসিক্যালি টেক্সটটা এখনও দেখি নাই, নাকি? টেক্সট কিন্তু আমরা এখনও দেখি নাই। আমরা এই যে শেপগুলো নিতে পারবো, কালার পিকার দেওয়া কালার নিতে পারবো, চাইলে পেন টুল দেওয়া এই শেপগুলো আঁকতে পারবো। পারবো কি না? আমি চাইলে এই যে যেটা আমার এখান থেকে আমি চাইলে কি আমি পেন টুল দেওয়া এই শেপগুলো ড্র করতে পারবো। এই শেপ পারবো না? পারবো না? পারবো। আচ্ছা, এখানে আমি হ্যাঁ পারবো। অনেকে বলতে আজকে একজনের কাজ দেখলাম যে হয়তো দেখাই কাজটা। আমরা কিন্তু ওই দিন রিফ্লেক্ট টুল দেখছিলাম। কি দেখছিলাম? রিফ্লেক্ট, এই রিফ্লেক্ট দেখছিলাম। এই জিজ্ঞেস করলে তখন তো কথা বলতে হইব, মিউট তো সারাক্ষণ না। দেখছিলাম হ্যাঁ, আচ্ছা, এই যে যেই কাজটা, এই কাজটা দুই পাশে কি পারফেক্ট হয়েছে? এখানকার রেজাল্ট সেম কিনা, এখানে রেজাল্ট সেম কিনা? না সেম একবার ছোট একবার বড় হয়েছে। আচ্ছা, এখন এই কাজটা যদি এরকম হইতো যে আমি অর্ধেক কাজ করলাম, অর্ধেক কাজ করে ওইটাকে রিভার্স করে দিলাম, রিফ্লেক্ট করে দিলাম কপি করে, কী হইতো কাজটা? একটু দেখাই ফেলে শর্টকাটে, বেশি টাইম লাগবে না, তাতে তোমাদেরও কাজ হবে আর কি। এত ডিটেলসে যাইতে চাই না, কিন্তু হয়ে যায়। হ্যাঁ, দেখো আমি কী করবো, এটার অর্ধেক আঁকবো। এখান থেকে নিলাম, আমাদের তো তাড়াহুড়া থাকে ক্লাসে, তাই পারফেকশনের দিকে না যাই, জাস্ট রেজাল্টটা দেখি যেটা দেখাইতে চাই। আচ্ছা, প্রথমবার যাই, পরের বার আমি ঠিক করি। একদম মাঝ বরাবর কেটে দিলাম। আচ্ছা, এটাকে আমি সোজা রাখি, তাতে কি রেজাল্ট আরও পারফেক্ট হবে। এটার সাথে মিলিয়ে দিলাম। আমি জাস্ট এক পাশটা পারফেক্ট করব। মাঝখান দিয়ে রাখতেছি আর কি। দেখো, এরকম পেন টুল কিন্তু আমাদের বিভিন্ন সময়েও আসবে। তাই প্র্যাকটিস করার অনেক সময় সুযোগ পাইবা। জাস্ট এরপরে কি, এটা যেহেতু অনেক বেশি, আমি এটাকে ছোট করে দেব, এটাকেও ছোট করে দেব। হ্যান্ডেলগুলো কিভাবে কাজ করে এই বিষয়টা যদি মাথায় নিতে পারি কেউ, ওর আর পেন টুল নিয়ে সমস্যা থাকার কথা না। দেখো, যেহেতু এখানে বেশি রাউন্ড, আমি কি করলাম, এটা ছোট করে দিলাম। আবার এটা কি এখন বেশি দূর চলে গেছে না, এটাকে ছোট করে দিই। কি কাজ হয়েছে? চাইলে এখানে আরেকটু বড় করতে পারি। আবার যদি মনে হয় যে না, এখানে অ্যাঙ্কর একটা অ্যাড অ্যাঙ্কর করলে কি হবে, আমি এখানে একটু রাউন্ডটা আরেকটু সুন্দর করতে পারবো, করে দিলাম। এরপর যদি মনে হয় যে মনে স্মুথ হয় না, ওই যে আমরা যে আজকে স্মুথ টুল দেখলাম, নিয়ে আসো, এখানে একটু করে দাও। হ্যাঁ, বেশি হয়ে গেল। আর যদি আমার পারফেক্ট না হয়, আমি কি করব, ব্যাককে Ctrl+Z দিয়ে ব্যাক। যদি পারফেক্ট না হয়, Ctrl+Z দিয়ে ব্যাক। যদি মনে হয় ভালো কাজ করছে, ওকে, ভালো কাজ করে নাই, ব্যাক। এবার দেখো এটা কি হবে, কালো স্ট্রোক, হোয়াইট ফিল। আচ্ছা, আপাতত এটা রাখি। আমি স্ট্রোকে গেলাম, এটাকে রাউন্ড করে দিই, করলাম। এবার কি, সাদা ফিল। দেখো, এখন এই পাশে মনে করো আমি যাই করছি, জাস্ট এখান থেকে রিফ্লেক্ট ক্লিক করব কোথায়, এই যে জায়গায় এসে অল্টার প্রেস করে ক্লিক করলাম, ভার্টিক্যাল কপি। প্রিভিউ করলেও দেখা যাবে কপি লাগবে আমার, কপি হয়ে গেল। দেখো,
এবার এই দুইটাকে মার্জ করার বিষয়টা আমরা এই তো দেখিনি এখনো। আচ্ছা দেখো, আচ্ছা এটা আমরা দেখাবো আজকে না, কিন্তু আমাদের এইরকম কাজ আসবে আর কি। এবার দেখো বাম পাশে যেরকম আছে ডান পাশে সেম। আমি এই কালারটা ব্ল্যাক করে দিই। আমার কথা হলো বাম পাশে আমি যা করবো ডাইন পাশে যদি এক্স্যাক্ট আসে তাইলেই তো পারফেক্ট নাকি। এবার এটার দেখলে যেরকম মনে হবে, এটা কিন্তু আমার যদি একই কাজ আমি এই পাশে থাকতো বা এখানে যা করছি এটাই যদি বাম পাশে থাকতো, পারফেক্ট হতো না? বুঝছি কাজটা। এই পাথ ফাইন্ডার আমরা দেখবো আর কি, আমার আজকের টপিক না, বাট পাথ ফাইন্ডার আমাদের আছে, যার কারণে আজকে মানে সবগুলো টুল দেখার পর এই বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। আমরা যখন জানবো যে এই টুল দিয়ে আমরা এই কাজটা পারি, তখন তো ইজি ব্যাপারগুলো। এরপর এই যে আমাদের যে অ্যালাইনমেন্ট আছে সেটা আমরা দেখব। এবার দেখো ওইটার ডিফারেন্সটা কি ঠিক আছে না? এখন আমি যেটা এখানে দেখছিলাম, আমরা কিন্তু ঠিক আছে। এই জাতীয় শেপগুলো তৈরি করতে পারবো নাকি। এখন এটার ক্ষেত্রে কি, আচ্ছা এখানে যে ট্রান্সফর্ম আমরা দেখছিলাম, রোটেট, রিফ্লেক্ট, এই সেম জিনিসটা আবার আমি রাইট বাটন ক্লিক করলেও আমাদের অপশন আছে এখানে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের এখানের মধ্যে গেলে এই রিফ্লেক্ট এটা আছে। রিফ্লেক্ট করবো কি এবার হরিজন্টালি, উপর নিচে কপিটাকে ধরে নিচে নিয়ে আসি। এবার দেখো আমার কিন্তু হাফ কাজে পুরোটার। এবার আমি এই পাথ ফাইন্ডার আছে আমাদের, পাথ ফাইন্ডার থেকে এটা ইউনাইট করে দেবো, বা তোমরা আপাতত এমনি রাখো, যেহেতু আমরা পাথ ফাইন্ডার দেখি নেই আপাতত, আমি জাস্ট এটাকে ডাবল করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম যে এটা একটা শেপ। তো আমরা এই জাতীয় এই শেপটা নিতে পারবো। এই যে শেপটা আপাতত পেন্টুলটা তো মানে তৈরি করতে পারবো। এটার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা, এই ছবিটা যেটার সাথে মাস্কিং করছে এই শেপটা, এই শেপগুলো কিন্তু আমরা, বা এই যে শেপটা পারবো এটা ইনশাআল্লাহ। এখন দেখো এটা কিন্তু একটা ফ্লাইট ডিজাইন, একজন প্রফেশনাল ডিজাইনারই এই ডিজাইনটা করছে নাকি। ডিজাইনটা যেহেতু সুন্দর একটু, তার মানে কি যে ডিজাইনটা করছে সে ডিজাইন জানে, সেই হিসেবে ডিজাইনটা করছে। এখন এই জাতীয় ডিজাইনের জন্য আমরা যেটা বললাম যে আমরা কী কী বিষয়গুলো পারবো, টেক্সট ছাড়া বাকি যে কাজটা আছে, হয়তো মাস্কিং এখনও দেখি নেই, মাস্কিং ওইদিন দেখছি হালকা, বাট ক্লিয়ার না, ওইটা এখন আমরা ডিটেলস শিখে নেই, দেখি নেই। তা আমরা চাইলে কি এই জাতীয় শেপগুলো, আর এটাকে যদি সেম একটা শেপের পাশে আসে, আমি এটাকে কী করলাম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই, ভার্টিক্যালি কপি, একটা কপি এখানে নিয়ে আসলাম, ছোট করে দিই, যেটা ব্ল্যাক কালার হবে। আমরা যদি একই এলিমেন্টস বারবার ইউজ করার সুযোগ হয়, ওইটাকে বারবার ইউজ করতে পারবো। এখানে জাস্ট কাজটা হবে কি, সবগুলা এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো এগুলো সিলেক্ট করলাম, ড্র্যাগ করে ওই পর্যন্ত নিয়ে যাব, নিলাম। এবার অ্যাঙ্কর পয়েন্ট আমার যদি মনে হয় যে এখানে আর একটু পারফেক্ট করা দরকার, হ্যান্ডেলটা ছোট করলাম, এটাকে আর একটু সামনে নিয়ে যাই। এরপরে এই হলুদটা থাকবে উপরে, এটাকে ব্রিং টু ফ্রন্ট, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা নিতে পারলাম। এরপর আইকনগুলো আমাদের নেই। আবার যদি চাই যে এই যে শেপগুলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা এই শেপগুলো নিতে পারবো নাকি। এই ডিজাইনের জন্য মোটামুটি টেক্সট ছাড়া বাকি কাজের অনেক কিছু আমরা পারবো নাকি। এখন আমাদের লাগবে কি, টেক্সট লাগবে। আমরা টেক্সট কিভাবে নিব, টেক্সট কোত্থেকে পাবো সেটা। তো আমি শেপ নিতে পারলাম, শেপ নেওয়ার পরে কাজ হলো আমার টেক্সট লাগবে। এবার টেক্সট নেওয়ার জন্যই আমাদের টেক্সট টুল বা টাইপ টুল। এখন এই টাইপ টুল ফার্স্টে যেটা আছে দেখি, আমি জাস্ট কী করবো, যে কোনো এক জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে একটা দেখাইতেছে, আমাকে টাইপ করতে বলতেছে। এখন আমি টাইপ করব কি, DIGITAL, ডিজিটাল। এরপরে এটাকে
দেখো আমি যখন লিখলাম একটা সাইজে আসছে, এখন এই লেখাটা আমি বড় করব। আমি যখনই টাইপ টুলে আসি, আমার এই উপরে যেটা, এটা কিন্তু অপশন বার, আমরা সবসময় যেটা বলে আসছি। এখানে ক্যারেক্টার প্যানেল একটা অপশন আছে, ক্যারেক্টার। এই জিনিসটা আবার আমাদের উইন্ডো আছে, উইন্ডোতে ক্যারেক্টার। আমাদের গেল কই, এই টাইপ ক্যারেক্টার না তো, এই যে ক্যারেক্টার টাইপের মধ্যে। তাই তো মাথা হইতেছে যে ওইটা তো দেখছি ওই জায়গাতে। এখানে দেখো এই ক্যারেক্টার প্যানেলটা আমরা কী করলাম, এই প্যানেলের মধ্যে নিয়ে আসলাম। এবার আমি এখানে যে অপশনটা পাবো এখান থেকে দেখতে পারবো, অথবা এই যে উপরে আমাদের অপশন বারে ক্যারেক্টার। এখন ক্যারেক্টারের ফার্স্টে যে এটা আমার, আমি যখন এখানে কার্সর রাখতেছি কি বলতেছে, সেট সেট দ্য ফন্ট ফ্যামিলি। এখন ফন্ট কি, টাইপফেস কি, এটা নিয়ে আমরা টাইপোগ্রাফি ক্লাসে দেখব। এখানে হলো এই যে লেখার স্টাইলটা, যেমন এখানে আছে কি, মনে করো এটা একটা স্টাইল, আমি লেখার একটু সাদা কালার করে দিই। আমরা টেক্সটও কিন্তু এই যে কালার, ওখানে ফিল আর স্ট্রোক কালার থেকে চেঞ্জ করতে পারবো। এখন এইটা একটা ফন্ট এনগেজ। এখন এটা যদি এখানে আমি অন্য একটা ফন্টের নাম দিই, দেখো প্রত্যেকটা কি আলাদা আলাদা লেখার স্টাইল না? আমরা যত ধরনের লেখার স্টাইল দেখি প্রত্যেকটাকে এক এক ফন্টের স্টাইল অনুসারে আমরা সেটা দেখি, সেটা বাংলা হোক অন্য যে কোনো ফন্ট হোক। দেখো এই যে লেখার যে ভেরিয়েন্টগুলো আসতেছে কি অনেক স্টাইল না? এখন যখন যেরকম আমাদের প্রয়োজন হয় আমরা ওই ডিজাইনের প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিন্তু সেটাকে চেঞ্জ করে ইউজ করি। তো আমরা এখানে মনসুরাত, হ্যাঁ এটা রাখি আপাতত। মনসুরাত একটা ফন্ট ফ্যামিলি বা ফন্টের নাম, এটা রাখলাম। এরপরে কি আছে, সেকেন্ড যে অপশনটা, সেট দ্য ফন্ট স্টাইল। এখন স্টাইল আবার কোনগুলা, যেমন ফার্স্ট আছে কি আলট্রা লাইট, দেখো আলট্রা লাইট। এরপর আছে এক্সট্রা লাইট, এরপর আছে হেয়ার লাইন, এরপর আছে থিন, লাইট, সেমি বোল্ড, ব্ল্যাক। এক একটা কিন্তু একটা ফন্ট যতগুলো স্টাইলের হয়, হ্যাঁ, তখন এইটা হলো, এটা মূলত হলো টাইপ ফেস আর ফন্টের একটা আছে, আমাদের ওইটা ক্লাসেই এই বিষয়টা ক্লিয়ার হবে। জাস্ট আমি কি এটার মধ্যে একটা ফন্টের অনেকগুলো স্টাইল থাকে, চিকন, মোটা, মাঝারি, হ্যাঁ, বোল্ড, মানে ইতালিক, এই প্রত্যেকটা এক একটা হলো ফন্ট স্টাইল। তো এখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে একটা ফন্ট সিলেক্ট করে রাখতে পারি এইটা। এরপর যেটা আছে সেট দ্য ফন্ট সাইজ, নিচের দিকে ফার্স্ট হলো ফন্টের টাইপ ফেসের নাম বা ফন্টের নাম, এরপরে এটার স্টাইল, সেটা কোন, এটা থিন হবে, তারপরে রেগুলার হবে নাকি বোল্ড হবে সেটা। তারপরে স্টাইল হলো সেট দ্য ফন্ট সাইজ। এখানে আমার ফন্টের সাইজ কত হবে, আমি এখানে 29 আছে, আমি চাইলে 50 দিয়ে দেখি, বড় হইলো। আবার যদি এটাকে সাইজটা ছোট করি, এই যে চাইলে আমি ডাউন অ্যারো এটা দিতে পারি, অথবা আমাদের মাউসের যেই হুইলটা থাকে, চাকাটা নিচের দিকে নিলে ছোট হবে, উপরের দিকে নিলে বড় হবে। আমি চাইলে ম্যানুয়ালি দিতে পারি, এটা থেকে এইভাবে কমাইতে বাড়াইতে পারি, অথবা মাউসের কার্সর ধরে উপর দিকে নিলে বড় হবে, নিচের দিকে আনলে ছোট হবে, এইভাবে করতে পারি। এরপরে কি আছে, সেট দ্য লিডিং। এখন লিডিংটা আপাতত না বুঝি, ওইটা দেখব না, অথবা হালকা একটু ধারণা দিয়ে নেই। এটা হলো যেমন আমি ডিজিটাল, এখন আমি চাইতেছি পরের টেক্সটটা কি পরের লাইনে যাবে, তখন আমি কি ইন্টার মারলে কিন্তু পরের লাইনে চলে যায়। এখানে কি লেখাটা হবে, মার্কেটিং, মার্কেটিং, এন্টার এজেন্সি। এখন এটাকে আমি পপিন্স ফন্টে দিই, মনসুরাতের সব ভার্সন নাই এখানে, পপিন্সের মিডিয়াম। দেখো এখন আমি কি করলাম, 3টা লাইন আছে এখানে, 3 লাইন আমার এখানে কন্টেন্ট লেখা, 3 লাইন আছে না, কয় লাইন? হ্যাঁ 3 লাইন। 3 লাইনের আছে। তো আমরা ছিলাম হলো ক্যারেক্টারের লিডিংয়ে। এখন লিডিংটা মূলত কীভাবে কাজ করে দেখো, আমি কি করলাম, প্রথম লাইন মিলাইলাম, এখন সেকেন্ড লাইন থার্ড লাইন সেম জায়গাতে আছে, এখানে পজিশন চেঞ্জ হয়ে গেছে। দেখো
ওইটার দুই লাইনের মাঝের যে গ্যাপটা, ওইটার গ্যাপ আর এটার গ্যাপ কি একরকম আছে কি না? এটা হলো আমাদের ডিজাইনের লেখা, আমি লিখলাম। এখন এটার মাঝের যে গ্যাপটা, দুই লাইনের গ্যাপটা, এটার মাঝের যে গ্যাপটা একরকম আছে না কম বেশি আছে? বেশি আছে। বেশি আছে। তো সেক্ষেত্রে আমাদের দুই লাইনের মাঝে দূরবর্তী কতটুকু জায়গা হবে? মাঝের গ্যাপ কতটুকু হবে সেটা হলো মূলত লেডিং, হ্যাঁ, বা লাইন হাইট বলি এটাকে। দুইটা লাইনের যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা তো আমি যদি ইচ্ছা মতো এখন মনে করো বড় লাইন দিয়ে দিই, হ্যাঁ, এরকমভাবে চাই, তখন কিন্তু কি এটা কি পড়তে কি ভালো লাগবে বা দেখতে কি ভালো লাগবে? যেমন এখানে প্যারাগ্রাফ আছে একটা, এই প্যারাগ্রাফের লাইন হাইট যদি অনেক বেশি থাকে লিডিংটা, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এই জন্য আমার কি পারফেক্ট একটা লাইন হাইট নিতে হয়। এটা নিয়ে আমাদের বিস্তারিত একটা ক্লাস আছে টাইপোগ্রাফি নামে, যেখানে আমরা কোন ধরনের টেক্সটের ক্ষেত্রে কত লাইন হাইট নিব এই বিষয়গুলো আমাদের আসে, হ্যাঁ। তো আপাতত আমরা কি করি, ওইটার মতো কাছাকাছি একটা লাইন হাইট নিয়ে যাই। যেমন এটা মোটামুটি ওইটার কাছাকাছি। এখন ওইটা যেহেতু ফন্ট স্টাইল একরকম, আমাদেরটা আরেকটা স্টাইল। ফন্ট সাইজ আরেকটা ছোটো নেই, আমি কী করলাম ওইটার মতোই কাছাকাছি একটা ফন্ট লিডিং বা লাইন হাইট নিয়ে নিলাম। আমাদের ফার্স্টে কী দেখলাম আমরা, কালার। এখন দেখো কালার আমরা শেপের ক্ষেত্রে কী করতে পারছি, শেপ নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারছি, অথবা এই যে এখান থেকে গিয়ে আমরা কালার দিতে পারছি নাকি, এই অপশনগুলো আমরা দেখছিলাম। এখনও সেম, আমি টেক্সট এটা, এখন এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করলাম, অথবা আইড্রপার টুল নিয়ে যেটার উপরে ক্লিক করবে সেই কালারই হবে। আবার যদি চাই এখান থেকে সেট করব, কি কালারটা মানে ঠিক হইতেছে না, কাজ করতেছে কিনা, করতেছে নাকি। এখন এই কালারটা আমি যদি চাই ওদের মতো কালার নিতে, টেক্সটগুলো সিলেক্ট করলাম, এবার কি করলাম আইড্রপার নিয়ে এই কালারটা নিলাম। কিন্তু এখানে সমস্যা কি, এই ডিজিটাল লেখাটা মানে কোন স্টাইলে হবে, কোন কালারে, হোয়াইট। তখন আমার কী করতে হবে, আমি যদি একটা টেক্সটের মধ্যে থাকে আমার এই লেখাগুলো, তখন আমার কী করতে হবে, এই যে যেগুলো ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এবার আইড্রপার টুলে যাব, হোয়াইট সিলেক্ট করব। এবার কিন্তু আমাদের ওদের মতোই হয়ে গেছে, দেখো হয়েছে। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, যারা এমএস অফিস বা এক্সেল করো, তারা সাধারণত টেক্সটের বিষয়টা ক্লিয়ার হয়তো আগে থেকে জানো। দেখো একটা জিনিস আমরা একটু কম্প্যারিজন দেখি, এটাকে আমরা অন্য একটা কালার দিই, দেখো একটু ডিফারেন্স আমাদের সব ক্ষেত্রে। যেমন আমি সিঙ্গেল একটা লাইন লিখবো, জাস্ট ক্লিক করলাম, এবার আমি যতক্ষণ এটার মধ্যে লিখতে থাকবো, লাইনটা আস্তে আস্তে অত দূরে মনে করে যেতে থাকবে। এখন আমি যদি চাই যে আমি মনে করি আরেকটা লাইনে গেলাম, এবার একটু লিখলাম, এন্টার দিয়া পরের লাইনে আসলাম, আবার লিখলাম, এন্টার দিয়া পরের লাইনে, আমরা তো সাধারণত এইভাবে করি। এখন যদি এরকম হয় যে না আমার একটা, যেমন এখানে টেক্সট দেখো, এখানে কি আছে, এদের যে সার্ভিসগুলোর নাম, সাথে কি ছোট একটা ডেসক্রিপশন থাকে। এখন ডেসক্রিপশনের টেক্সটগুলো হয় কি প্যারাগ্রাফ বলে এগুলোকে। আমি লরেম ইপসাম একটা ডেমো টেক্সট নিয়ে আসি, দেখো আমাদের যখন সিঙ্গেল লাইন প্রয়োজন হয় বা এক লাইন দুই লাইন প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এই টেক্সটের টাইপ টুল থেকে জাস্ট ক্লিক করব, টাইপ করা শুরু করব। যেমন এখানে কি আছে, বিজনেস কনসেপ্ট লেখাটা, BUSINE, বিজনেস এন্টার কনসেপ্ট। এবার আমি চাইলে কি ফন্ট সাইজটা এখান থেকে ছোট করতে পারি, অথবা দেখো মানে আরও ছোট হবে। আমি চাইলে এটাকে ধরে এরকমভাবে ছোট করতে পারি, আর একটু বড় হবে, বিজনেস হলো। এবার কি এটা কি লাইনের ঠিক আছে আমার, এই যে লিডিংয়ে ছিলাম আমরা, সেট দ্য লিডিং। এবার যদি এটাকে কমাই, চলে,
চলে কি না? হ্যাঁ চলে। চলে। হ্যাঁ, এটা গেল আমাদের আইকনের বিষয়। তো আসবে আইকন আমরা নিয়ে সেখান থেকে ইউজ করব। গেল টেক্সট। তো লিডিংটা মূলত কি, 2 লাইনের গ্যাপটা, লাইন হাইট, হ্যাঁ, 2টা লাইনের মাঝের যে দূরত্বটা, যে কতটুকু গ্যাপ হবে এটার, সেটা হলো লিডিং। এরপরে এখান থেকে আরেকটা যেটা আছে এটা অটোই সাধারণত থাকবে। পরে যেটা আছে, অনেক ক্ষেত্রে আমাদের কিছু লেখা থাকে কি মাঝে একটু গ্যাপ থাকে না, যে একটা লেটারের মাঝে মাঝে গ্যাপ, যেমন এটা যদি একটু বাড়াই, দেখো একটু বেশি করেই বাড়াই, মাঝে 200 অথবা মাঝে 400। এখানে ঘটনাটা কি হলো, দেখো এই লেখাটার পার্থক্যটা কোথায়, এটার মাঝে ট্র্যাকিং দেওয়া হয় নাই। এই যে যেটা, এটা হলো আমাদের সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স। এখন ক্যারেক্টার কোনগুলো, কোনো টেক্সট লেখার জন্য যতগুলো বর্ণ বা এই প্রয়োজন হয়, সেগুলো হলো কি ওই লেটার, ওই ফন্টের ক্যারেক্টার, যেমন বি, ইউ, এ, এস, আই, এন, এটা প্রত্যেকটা এক একটা ক্যারেক্টার। এখানে আমরা যদি চাই একটা লেটারের মানে প্রত্যেক মানে লেটারের মাঝে মাঝে একটা লেটার থেকে আরেকটা লেটার কতটুকু দূরত্ব হবে সেটা সেট করে দিতে, তখন আমরা কি এখান থেকে ট্র্যাকিংটা ইউজ করব। একটা হলো লিডিং, লিডিং হলো 2 লাইনের গ্যাপটা। আরেকটা হলো যদি আমাদের কখন এরকম মনে হয় যে না আমার একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝে একটু দূরত্ব লাগবে, গ্যাপ লাগবে, সেটা আমরা এখান থেকে চাইলে 0 হলো আমাদের নর্মাল। এবার যদি আমার মনে হয় যে না আমার গ্যাপ লাগবে, সেটা 200, 400, 500 আমি আমার ইচ্ছার মতো, আমি যদি 5000 দিয়ে দিই, এই 5000 গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো জাস্ট 2টা লেটারের মাঝের দূরত্ব। নর্মালি আমাদের 0 থাকবে, হ্যাঁ, যেমন এটা এই যে 0 আছে এখানে, গেল এটা। এখন এটা আমরা কী করলাম, একটা হলো ফার্স্টে ক্লিক করলাম, লেখা শুরু করলাম, এন্টার দিয়ে পরের লাইনে যেতে পারি, লেখা শুরু করলাম, এরকম। এখন যদি এরকম হয়, যেমন এটা একটা প্যারাগ্রাফ, এখন মনে করো আমি যদি এখানে টাইপ করতে যাই যে লরেম ইপসাম, এখানে এরকমভাবে লিখলাম, এই জিনিসটা আমাদের যদি কোথাও প্যারাগ্রাফ প্রয়োজন হয়, তখন আমরা যেই জিনিসটা করব, ক্লিক করে ছেড়ে দেব না, আমরা কী করব, ক্লিক করে ধরে রেখে আমার যেখানে প্যারাগ্রাফ দরকার, যতটুকু দরকার, এই জায়গাটা সিলেক্ট করে দিলাম। এবার আমি চাইলে শুরুতে ফন্টটা একটু সেট করে নিতে পারি। হ্যাঁ, আমি কী করলাম, আমার যে প্যারাগ্রাফটা আমি চাইলে ওখানে টাইপ করতে পারি, অথবা কপি করে এনে পেস্ট করে দিই, কন্ট্রোল V। দেখো এবার কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। আমি কী করলাম, এবার ফন্ট সাইজটা একটু ছোট করে দেখি, হ্যাঁ এরকম চলবে। এখন যখন ফন্ট আসলো, এখানে দেখো এই লেখাগুলো কি মাঝামাঝি আছে নাকি বাম থেকে মানে অ্যালাইন আছে নাকি ডানে অ্যালাইন আছে, এই লেখাগুলো, এই প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন নাকি মিডল মিডল এটা লেফট অ্যালাইন। এইটা সেনা লেফট, কিন্তু এই যে টেক্সট, এটা কি মাঝের না, মাঝের সাথে অ্যালাইন না, এটা মিডল অ্যালাইন। এটা মিডল অ্যালাইন। হ্যাঁ, যেমন এটা গ্যাপটা তখনই বুঝবো যখন এটা হলো লেফট অ্যালাইন, এটা হলো অ্যালাইন সেন্টার বা মিডল, এটা হলো রাইট। তার মানে আমি যখন কোনো একটা কিছু বামের সাথে মানে ক্যাশিয়ে রাখবো বা মিলিয়ে রাখবো, তখন সেটাকে লেফট, মিডল হলো মিডল, মাঝ বরাবর সে অ্যালাইন হবে, আরেকটা হলো রাইট অ্যালাইন। তো আমাদের এই টেক্সটটা আছে কি মিডল অ্যালাইন, মিডল করে দিলাম, একটু বাদ দিয়ে দিই, যেহেতু 3 লাইন 4 লাইন আছে না, দেখা দিয়ে আরও আছে। এটার মধ্যে জাস্টিফিকেশন নাই। জাস্টিফিকেশন আছে প্যারাগ্রাফে, হ্যাঁ প্যারাগ্রাফ, সেটাও দেখি তাহলে। এখানে এই প্যারাগ্রাফ অপশন আছে, ক্যারেক্টারের পরেই প্যারাগ্রাফ। এখন দেখো এই যে জাস্টিফিকেশন, ঠিক ঠিক আছে, এটা হলো প্যারাগ্রাফ অপশন আছে আমাদের। তো এখানে হলো এই অপশনগুলো প্লাস এই যে এখানে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট। জাস্টিফিকেশন কিন্তু খুবই বাজে একটা বিষয় আর কি, তোমার রিডেবিলিটি যেটা, এটা অনেক কমে ফেলে। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা অ্যালাইনমেন্টে রাখা ভালো, দেখতে ওইটা প্রফেশনাল লাগে। আচ্ছা দেখো, এবার আমরা কি করলাম, এবার কিন্তু আমাদের ওই যেই এরিয়াটা আমরা ফিক্সড করে দিয়েছিলাম, সেই এরিয়ার মধ্যে লেখাটা হয়ে গেল। এবার যদি আমি চাই লাইন হাইটটা একটু কমাই দেবো, দেখো সুন্দর হয়েছে না, হয়েছে। তো আমরা লিডিং আর ট্র্যাকিং বিষয়টা ক্লিয়ার কিনা। এখন এই যদি প্রত্যেকটা লেটারের মাঝে দূরত্ব চাইতাম, তখন আমার কি লাগতো, ট্র্যাকিং লাগতো নাকি, এর হলো ট্র্যাকিংয়ের কাজ। আমি ট্র্যাকিং 0 করলাম। আবার যদি আমার দুইটা টেক্সটের মাঝে গ্যাপ লাগে
গ্যাপ কমাইয়া বাড়াইয়া আমার যেখানে রেডাবেল পড়তে সুন্দর, কারণ আমি তো যে ডিজাইনটা করব সেটা এটার ডিজাইনটার কিন্তু কেউ দেখবে, কেউ পড়বে, যাতে সে আমি যে মেসেজটা দিতে চাই ডিজাইনের মাধ্যমে এটা বোঝার জন্য কি আমার টেক্সটগুলো বা আমার টাইপোগ্রাফিগুলো সুন্দর হওয়া জরুরি। আমার ডিজাইন যেমন কালারটা জরুরি, হ্যাঁ, ডিজাইনটা যদি আই ক্যাচিং না হয় সে হয়তো ফার্স্টেই এটা হারাই ফেলবে যে না এই ডিজাইন এরকম, এটার পড়বো কি। তো আমরা জাস্ট কি যদি আমাদের 1 লাইন বা 2 লাইনের এরকম লাগে আমরা চাইলে এন্টার প্রেস করে পরের লাইনে যেতে পারবো, বাট আমাদের যদি প্যারাগ্রাফ লাগে তখন আমরা কি করব, এরকমভাবে ছেড়ে না দিয়ে আমরা ওই জায়গাটা এরকমভাবে চিনাই দেব যে আমাদের প্যারাগ্রাফ কতটুকু লাগবে। তখন আমি কি করব, এই কন্ট্রোল ভি করলাম, এটাকে কালার দিই। এবার এটা কিন্তু আবার লেফট লাইন, আমি লেফট লাইন করলাম, টেক্সটটা আর একটু বড় করি, ট্র্যাকিংটা একটু বাড়াই। বুঝলাম? দেখো আবার যদি চাই যে এটা পরে কিন্তু আমি আবার সুবিধা মতো বাড়াই নিতে পারবো। এই যে এটা আমি ফার্স্ট এরিয়া দিতে পারি, এরপর আমি এটাকে ছোট বড় করে কিন্তু আবার প্রয়োজন অনুসারে এটাকে এরকমই করতে পারি। তখন ওই যে যদি ডানের দিকে বাড়াই দেখো নিচ থেকে ওইটা উপরের দিকে ফিল আপ করে নেবে। ঠিক আছে, আমার কতটুকু প্রয়োজন আমি সেটাকে চাপাইয়া একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফিক্সড করে দিতে পারি। আর প্যারাগ্রাফগুলো সাধারণত এরকমই হয়ে থাকে। তো টাইপ টুলের যেই বিষয়টা আমরা ক্লিয়ার, যদি আমার সিঙ্গেল লাইন প্রয়োজন হয় আমরা জাস্ট ক্লিক করব, টাইপ করা শুরু। আমার যদি একটা জায়গার মধ্যে টেক্সটগুলো প্রয়োজন হয় তখন আমি কী করব, ক্লিক করে এরকম একটা জায়গা আগে চিনিয়ে দিব, তারপর আমি যাই টেক্সট ক্লিক করবো দেখবো যে ওইটার মধ্যেই হবে। আমি কিন্তু টাইপ করতে গেলেও কি সেম ঘটনাগুলোই হয়তো, এটার বাইরে কিন্তু যাবে না, জাস্ট একটা এরিয়া সিলেক্ট করে দেয়া। ক্লিয়ার? ওকে, দেন আমাদের সেকেন্ড অপশন যেটা এরিয়া টাইপ টুল। এখন এরিয়া টাইপ টুল কেমন, আমরা কিন্তু ফার্স্টে কি দেখলাম সিঙ্গেল লাইন, আর হলো সিঙ্গেল লাইনের সাথে সাথে একটা কি দেখছিল প্যারাগ্রাফ নেয়া। এবার দেখবো এরিয়া টাইপ টুল। এখন এরিয়া কেমন হইতে পারে, মনে করো একটা শেপ নেই এরিয়া। এখন এটার মধ্যে আমি একটা এরকম রাউন্ড আকার একটা লেখা চাই, হ্যাঁ, এখান থেকে বড় প্যারাগ্রাফটা নিয়ে যাই, নিলাম। এবার কি এখান থেকে আমি যাব কোথায়, এরিয়া টাইপ টুল। এটা একটা এরিয়া, দেখো আমি যে কোনো একটা জায়গায় গিয়ে ক্লিক করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এবার কি হলো ঘটনাটা, এখন এই জিনিসটা তুমি যদি ম্যানুয়ালি করতে যাইতা, যে কোনো একটা শেপ নিয়ে, তুমি মনে করো পেন টুল দিয়ে একটা শেপ নাও, মনে করো পেন টুল দিয়ে একটা শেপ নিয়েছো, কাগা মতো যাই হয়েছে, তুমি কি করবে এটাকে, এটা একটা এরিয়া, তুমি এরিয়ায় টাইপটা বসাইতেছো। এবার তুমি দুইটার ডিফারেন্সটা বুঝছি। এরিয়া টাইপ টুল আমরা যখন বিভিন্ন কিছুর কী বলে এটা ম্যাগাজিন বা কোনো কিছুর মধ্যে থাকে না এরকম যে পাশ দিয়ে ইমেজ থাকে, এরা কী করে এইরকম কিন্তু গ্যাপ গ্যাপ দিয়া নাকি। এখন এই বিষয়গুলো যদি সে ওই রকমভাবে ম্যানেজ করতে হতো ম্যানুয়ালি, কেমন ম্যানুয়ালি, যেমন মনে করো তুমি প্যারাগ্রাফ নিলা, এরকম প্যারাগ্রাফ নিলা, এখন এইটাকে মডিফাই করে এরকম করতে হবে। বিষয়টা কতটা কমপ্লেক্স, ঠিক কিনা? আমি যে জায়গায় এরিয়া সিলেক্ট করে আমি টাইপটা করে ফেলতে পারতেছি নাকি, এটা মডিফাই করতে পারতেছি, কালার চেঞ্জ করতে যা খুশি তা তো করতে পারবো সব কিছুই নাকি। তো এরিয়া টাইপ টুল বুঝছি, আমি একটা এরিয়া বা একটা শেপ সিলেক্ট করে দেবো, দেন ওটার উপরে যদি টাইপ করতে চাই আমার সেকেন্ড যে অপশনটা এরিয়া টাইপ টুল। আই ক্লিয়ার কিনা? তুমি যে কোনো শেপ নেবা, মনে করো একটা স্টার নিছো, স্টার নিচ্ছি, এবার এটার উপরে এরিয়া টাইপ টুল, জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করো, কন্ট্রোল ভি। এবার এটা যদি টেক্সট বড় করার প্রয়োজন হয় বড় করি, ট্র্যাকিং প্রয়োজন হলে ট্র্যাকিং অ্যাড করি। বুঝলাম? আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে নিচে রেড একটা প্লাস সাইনের মতো দেখা যাইতেছে, ছোট একটা বক্স দেখা যাইতেছে। এই বক্সটা খেয়াল করো, একটু পরে থাকবে না,
টেক্সট অনেক হয়ে গেছে, আর একটু কমাই নি। আমি সিলেক্ট করে ডিলিট করতেছি আর কি টেক্সট, যেহেতু অনেক বড়, অত ছোট করলে দেখাই যাব না। এত এত টেক্সট এলো থেকে। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। দেখো এবার কিন্তু আমার শেপের চেয়ে কি কন্টেন্ট কম না? টেক্সট বড় করি, দেখো টেক্সটটা সাদা কালার করি। এবার কি আমার যে এরিয়াটা নিয়েছিলাম পুরোটা ফিল আপ হয়েছে? এই ফিল আপ হয়েছে দিকে? হ্যাঁ ফিল আপ হয়েছে। কই ফিল আপ হয়েছে? গ্যাপ রয়েছে না? না বাকি আছে পিছন থেকে আমি না বাকি আছে fill up হয় নাই। পুরোটা ফিল আপ হয় নাই। ওকে, আমি যদি এবার এই টেক্সটটাকে একটু বড় করি, দেখো এই যে প্লাসটা কখন আসে? 11 থেকে 12 করতেছে, আরও বড় করতেছে, আরও বড়, এই প্লাসটা রয়ে যেতেছে। দ্যাট মিন্স কি এটার বাইরে আমার টেক্সট রয়ে গেছে। যখনই কোনো টেক্সটের মধ্যে এরকম, এবার যদি আমি এটাকে বড় করি শেপটা, মানে দেখো ওই প্লাসটা থাকবে না। প্লাসটা আছে? নাই, কারণ কি আমার সমস্ত কন্টেন্ট এটার মধ্যে ধরে গেছে। যখন ওই প্লাসটা থাকবে, দেখো এবার শেপটা ছোট করি, ওই যে প্লাসটা চলে আসে। দ্যাট মিন্স হলো এরকম যদি কখনো আসে, বুঝবা যে তোমার লেখাগুলা কিছুটা এই শেপের বাইরে চলে গেছে। হ্যাঁ, যেমন এটার উপরে, তখন কি ওই লেখাগুলো ঠিক করার জন্য হয় আমার ফন্ট সাইজ ছোটো করতে হবে, আমি যতটুকু চাই, হ্যাঁ, অথবা আমার শেপটা আরেকটু ছোটো বড়ো করে নিয়ে পারফেক্ট করতে হবে, যেন আমার কোনো কন্টেন্ট ওই শেপের বাইরে না যায়, সেভাবে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল ক্লিয়ার কিনা? হ্যাঁ clear. রেসপন্স একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, এরপরে দেখবো আমরা টাইপ অন এ পাথ টুল। আমরা পাথ কোনটাকে বলছিলাম? আমরা যদি কোনো একটা শেপ আঁকি, তখন এই যে যে লাইনটা আমাদের, এটার মূলত আউটলাইন যেটা, সেটা হলো কি এই শেপের পাথ। তো এখন টাইপ অন এ পাথ টুল, অনেক লেখা দেখবা, যেমন আমি যদি মনে করি এটা একটা পাথ, এখন এই পাথের উপরে লিখতে চাই অথবা এইটার উপরে লিখতে চাই, তখন আমরা কি করতে হবে? টাইপ অন এ পাথ টুল, দেখো যে কোনো এক জায়গায় ক্লিক করতেছি। এখন এখানে কিন্তু আমরা কি বলতেছে, মানে লিখতে বলতেছে। এখন আমি যদি এখানে লিখি, হ্যাঁ মনে করি এখানে আমি লিখতে থাকলাম, কী হইতেছে, সে ওই পাথটাকে ফলো করে লিখতে দিচ্ছে নাকি? দেখা, মানে আমি ডেমো একটা লেখা লিখতেছি আর কি। এবার যখনই সে ফিল আপ করবে, ওই যে প্লাস সাইনটা চলে আসবে, দেখো পাথের বাইরে লেখা চলে গেছে, ওই যে ওই যে একটু আগে যেটা শেপ এসে দেখলাম। এবার যদি এটাকে বড় করি লেখাগুলো, এবার যদি আমি এটার উপরে লিখতে চাই, টাইপ অন এ পাথ টুল, এখন আমি পাথটা যেইভাবেই ডিজাইন করে মানে ড্র করে দেবো, সেইভাবেই কিন্তু সে নিবে। এরপর যদি আবার চাই এটাকে কাস্টমাইজ করতে, দেখো এই পাথটা কাস্টমাইজ করতেছি, লেখাও কাস্টমাইজ হইতেছে। ওই যে পেন্টুলের যে বিষয়টা, পেন্টুল দিয়ে আঁকলাম, এবার এটাকে আমি যেইভাবে নিব সেইভাবেই লেখাটা ওই পাথকে ফলো করবে। বুঝছি? টাইপ অন এ পাথ টুল। হ্যাঁ ক্লিয়ার। ওকে, দেন হলো ভার্টিক্যাল টাইপ টুল। এতক্ষণ আমরা দেখলাম কি হরিজন্টাল, বাম থেকে ডানে। এবার হলো ভার্টিক্যাল। তুমি এবার লেখো ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঘটনা কি হইল? আমরা যেটা এতক্ষণ হরিজন্টালি দেখছি, বাম থেকে ডানে গেছে, এবার সেটা উপর থেকে নিচে আসছে নাকি? এখন যদি আমাদের কোনো টেক্সট এরকম লেখার প্রয়োজন পড়ে যেটা উপর থেকে নিচে আসবে, আমরা ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে লিখতে পারবো। সেম বিষয়টা হইল এরপরে যেটা শেপ আসে না কেন, শেপ আসলো, তারপরে যে এই টুলটা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এবার ঘটনা তো সেম, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি প্যারাগ্রাফটা, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এবার আমি কন্ট্রোল ভি, ফন্ট সাইজ তো অনেক বড়, ছোট করে আনি।
লেখাগুলো ডান পাশ থেকে আসলো কেন দেখে নেই। আচ্ছা, এটা মূলত কি উপর থেকে নিচে আসতেছে। হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আর এটা হলো ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এটা ওই যে সেম পাথ নিলাম, স্টক থাকলো, এরপর আমরা কী করবো, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এবার দেখবো যে ওই লেখাটা হরিজন্টালি না গিয়ে ভার্টিক্যালি হচ্ছে। ক্লিয়ার? আমাদের টাইপোগ্রাফি নিয়ে এই সুন্দর একটা ক্লাস আছে, যেখানে আমরা এই কোথায় কত সাইজের লিডিং নিব, কোথায় ট্র্যাকিং থাকবে কিনা, বা কোন ধরনের ফন্ট ইউজ করব, এটার উপরে টাইপফেস নিয়ে ফন্ট নিয়ে খুব ভালো একটা ক্লাস আছে। টাইপোগ্রাফি, কালার, ডিজাইন প্রিন্সিপাল, এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকে। তো আমরা সেখানে আরও ডিটেলস শিখবো আর কি। কিন্তু আপাতত ডিজাইনে যে টেক্সটগুলো ইউজ হয়, যেমন আজকে আমরা যে ডিজাইনটা নিয়ে করলাম, এখন মনে করো এই ডিজাইনের টেক্সট যদি কারো ইউজ করতে বলি, এখন তোমাদের জন্য যেহেতু আমরা ওইরকমভাবে জানি না, আমি কয়েকটা ফন্ট দিয়ে দিব। এখন ফন্ট ইনস্টল করতে পারি, এই ফন্ট ইউজ করতে পারি, মানে ইনস্টল করতে পারি কারা কারা? এই যে আমি যে এটাকে বলতেছি মনসুরাত বা পপিন্স, এখন এই ফন্টগুলো কিভাবে ইনস্টল করব? এই কে পারে? বুঝি না কথা। দেখাইছিলেন ওই সময় ইনস্টল করছিলাম। আচ্ছা, না থার্ড ব্যাচের যারা এরা তো পারবেই, যারা ফোর্থ ব্যাচে আছো নতুন যারা, আমাদের থার্ড ব্যাচের অনেকে পারার কথা বলে গেছি। তোমাদের তো ইনস্টল করাই আছে। না বন্ধু পারি না। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। মনে করো এই মনসুরাত, এই ফন্টটা আমি তোমাদের দিয়ে দেবো, হ্যাঁ এরকম আমাদের দুই এসে। তিনটা মনে ইনস্টল করা আছে মনসুরাত আরো কয়েকটা। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এরকম ফাইলগুলো থাকবে আমাদের। এই ফাইলগুলো আমরা কি করব, ইনস্টল করব। এখন ইনস্টল করার জন্য আমি যখন এরকম রার ফাইলে দেখব, আমি সেখানে গিয়ে মনে করো তোমাদের ব্যাচ 4, হ্যাঁ এটার মধ্যে রাখি, একটা ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার নিলাম, এটা হলো কি ফন্টস। এখন এই ফন্টসের মধ্যে আমি এটা ইনস্টল করার জন্য মনে হয় আলাদা একটা ভিডিও দিলে ভালো হতো, সিম্পল, ক্লাসের সাথে না দিয়ে। এইগুলো সিম্পল এমনিতে হয়ে যাবে। আমি যদি এরকম একটা ফন্ট হয়, আমি জাস্ট কী করবো, ডাবল ক্লিক করে ইনস্টল, একটা ফন্ট হইলে, হ্যাঁ। এখন যদি ফন্টের মধ্যে ভেরিয়েশন থাকে, এই ভেরিয়েশন থাকলে সবগুলোকে সিলেক্ট করে এরকম একটা ফোল্ডারে নিয়ে যাব। তাতে সুবিধা কি, সবগুলো একসাথে সিলেক্ট করে একসাথে আমি ইনস্টল করতে পারবো। এখন যদি ওই সেম ফন্টটা আগে থেকে ইনস্টল করা থাকে, তখন বলবে ফন্ট ইজ অলরেডি ইনস্টলড, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আমাদের রিপ্লেস দরকার নেই, যেগুলো রিপ্লেস তার মানে লাগবে সেগুলোকে আমি ইগনোর করে দিলাম, বাকিগুলো ইনস্টল হবে। এটা গেল একটা মনসুরাত। এখন এতে সুবিধা কি, আমি যখন এবার মনসুরাত, যেমন এখানে এই ফন্টটাকে আমি চাই এবার, যেমন পপিন্স আছে না, পপিন্স একটা ফন্টের নাম, মনসুরাত আর একটা ফন্ট, MONTACR, এই মনসুরাত। এখন মনসুরাত এটার যে ভেরিয়েশনগুলো, এই যে যতগুলো ভেরিয়েশন, কোনগুলো, এই যে আমি যে ফোল্ডারে এটার মধ্যে যে ভেরিয়েশনগুলো আছে না, এবার কিন্তু আমি এখানে পেয়ে যাব ওই ভেরিয়েশনগুলো। এই দেখো, এই যে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওই ফন্টগুলো ইউজ করতে পারবো। আবার যখন মানে পপিন্স ইনস্টল, তো আমি যেটা বলছিলাম কি, যদি সিঙ্গেল ফন্ট হয়, জাস্ট ডাবল ক্লিক ইনস্টল, ঠিক আছে, ডাবল ক্লিক করে ইনস্টল। আর যদি আমরা যারা ফটোশপে কাজ করার সময় ইনস্টল করছিলাম, এখন এতে কেমন লাগবে করা না, লাগবে? না না না, পিসিতে একবার, ওইটা তো পিসির ফন্টগুলো নিয়ে নেয় সফটওয়্যারগুলো, পিসিতে যে ইনস্টল দেওয়া ফন্ট থাকে। তো চাইলে আমরা এখন 2-3টা ফন্ট ইউজ করব, এরপর আমরা ওই ফন্ট কোথা থেকে কীভাবে নিব, যখন প্রজেক্ট করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবা, ঠিক আছে। আপাতত হলো মনসুরাত, বা আমি 2-3টা ফন্ট দিয়ে দেবো না। তো ডিজাইনে যারা ফন্ট বা টেক্সট নিয়ে প্র্যাকটিস করবা, তারা এরকম ফন্ট এখান থেকে এটা ফাইন্ড আউট করে দেবা। ক্লিয়ার? এখন কি এই ডিজাইনের মধ্যে যে ফন্টগুলো আমরা চাইলে কি এরকম করতে পারবো?
হ্যাঁ পারবো। তো আজকে আর এই জন্য আর দেখি কয় মিনিট হয়ে গেল। তো আজকে মোটামুটি এই পর্যন্ত রাখি। আমি প্র্যাকটিস দেব, যেখানে টেক্সট নিয়ে সবাই প্র্যাকটিস করবা। আচ্ছা, সাথে হলো আর্টবোর্ডটা একটু দেখাই দিই। এটা হলো ওই সুব্রত যেটা হয়েছিল। আমার তো সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমাদের আর্টবোর্ড একটা টুল আছে। আর্টবোর্ড মূলত কোনটা? আমরা এই যে যেটার উপরে ডিজাইনটা করব, যেমন এটা A4 সাইজের একটা ফ্লাইট ডিজাইন। এখন এটা হলো আমাদের আর্টবোর্ড। এখন আমার যদি একই সাথে একের অধিক আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ, এটুকু একটু সাইড করি। একই সাথে কি মাল্টিপল আমরা শুরুতে চাইলে কি শুরুতে কিন্তু নিতে পারি এটা, না? এই যে আমাদের নাম্বার অফ আর্টবোর্ড, 2টা নিলে 2টা আসবে, 3টা নিলে 3টা। দেখো, ওকে দিতেছি, এবার 3টা আসলো। এখন ক্ষেত্র বিশেষে হয়তো কি আমি একটা আর্টবোর্ড নিছি, হ্যাঁ, এখানে একটা আর্টবোর্ড নিছি, আমার আরেকটা লাগবে। আমি এই যে আর্টবোর্ডে ক্লিক করে, এটা হলো আমাদের আর্টবোর্ড টুল। যখন আর্টবোর্ডে আসলাম, এখানে আমাদের 2টা অপশন। এই থার্ড যে অপশনটা দেখো, এটা কিন্তু ল্যান্ডস্কেপ মুড। এই মুডটা আমরা চেঞ্জ করতে পারি। যে আমি ফার্স্টে হয়তো এভাবে নিছি, পোর্ট্রেট নিছি, আমার ল্যান্ডস্কেপ লাগবে, আমি ল্যান্ডস্কেপে এটা ট্রান্সফার করে নিতে পারি। এরপরে কি এইটা যেটা নিউ আর্টবোর্ড, দেখো আমি ক্লিক করতেছি, আমাকে বলতেছে এর কোথায় নেবে, এটা হলো এই জায়গাতে। আমি এনে ছেড়ে দিলাম নিউ আর্টবোর্ড। আবার আরেকটা ওয়ে আছে কি, আমি ব্যাকে গেলাম, এটা আছে তো, এটাকে পুরো ডিজাইন, যেমন আমি এটার মধ্যে যতটুকু ডিজাইন করছি, হ্যাঁ, এই পুরো ডিজাইনটা আমার সেম একটা কপি হবে। জাস্ট অল্টার প্রেস করে এটা ধরে টান দেব, শিফট অল্টার শিফট ধরে কপি। এখন ওই যে লক করা আছে যেটা, ওই লকটা আসে নাই, লকটা ছাড়াই দিই। দেখো, কন্ট্রোল টু দিয়ে লক, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক। এবার যদি আমি ওটা যাই কপি করতে, দেখবো যে পুরো ফাইলে চলে আসছে। এবার দেখছো, যদি কখনো কোনো লকড এলিমেন্টস থাকে, আমরা যদি কপি করতে চাই, সেটা কিন্তু ওই লকড থেকে যাবে, লকটা কাজ করবে না। এখন দেখো সেম এটাই কিন্তু আমাদের 2টা আর্টবোর্ড হয়ে গেছে, হ্যাঁ। আবার যদি আমি আরেকটা নিতে চাই, এখান থেকে আর্টবোর্ড, এই যে নিউ, এখান থেকে চাইলে ডিলিটও করা যাবে। হ্যাঁ অবভিয়াসলি। এই যে তুমি ডিলিট দিয়ে দাও, এটা ডিলিট দিয়ে দাও। এখন ওই আর্টবোর্ড চলে গেছে, কিন্তু ফাইল রয়ে গেছে, দেখছো? এর কিন্তু নাই, আর্টবোর্ড নেই, ফাইল থেকে গেছে, কারণ ফাইল তো আর্টবোর্ডের বিষয় তো আলাদা, হ্যাঁ। এটা কিন্তু আর্টবোর্ডের একটা, তা লাগলে আমি এখান থেকে নিতে পারবো, আবার ওইটা বাদ দিতে পারবো। আবার যদি মনে করো একটা নিছি, কিন্তু সাইজ আমার ছোটো বড় দরকার, দেখো আর্টবোর্ডের সাইজ কিন্তু মানে এখানে আবার আছে, এই যে এটা হলো উইথ, এটা হলো হাইট। আমরা এখান থেকে যদি মনে হয় যে আমরা সাইজটা করে দেবো, যেমন 8.5 আর হইলো 11 লেটার সাইজের, এটা ওই সিলেক্ট থাকাকালীন আমরা এটাকে মুভ করাতে পারবো। এটার সাথে মানে এই ডিজাইনগুলো কেন হইতেছে, এই দেখো আর্টবোর্ডের পাশে কিন্তু এই ডিজাইনগুলো পাইছে, তখন সে আর্টবোর্ডের হিসাবে ধরে নিয়েছে। এবার যেখানে মুভ করবো, আর্টবোর্ডটা ফুল কিভাবে সিলেক্ট করলা? কোনটা আর্টবোর্ডটা ফুল কিভাবে সিলেক্ট করলা? আর্টবোর্ডটা, এই যে আর্টবোর্ড, এটার উপরে করলে আমি যেটার উপরে ক্লিক করবো সেটা, ওইটার সাথে যা পাইবে পাশে সব নিয়ে নেবে। যেমন সাধারণত কি হয়, আমি মনে করি একটা ডিজাইন করলাম, একটু ব্যাকে যাই, মনে করো এটা কিন্তু একটা আর্টবোর্ড না আমার, যেটা আমি ডিজাইন করছিলাম। এখন এই দেখো এটার মধ্যে যে ফাইলগুলো আছে, আমি মুভ করলে কি এটা কিন্তু ওই ফাইলগুলো নিয়ে মুভ হইতেছে, আবার আমি কপি করলেও সেগুলো নিয়ে কপি হবে। আমি এটা সিলেক্ট করলেই, এই আর্টবোর্ড সিলেক্ট করলে পুরো ওইটার মধ্যে যত এলিমেন্টস আছে সব নিয়ে সিলেক্ট হবে। এবার আমি আমার পজিশন মতো মানে রাখতে পারি, আবার এটা অল্টার প্রেস করে কপি করতে পারি আরও। ক্লিয়ার? আবার আমি যদি মনে হয় যে এটা আমার তো ঠিক আছে আর্টবোর্ড, আমি পরেরটা আমি কী করবো, এটা হলো সাইজটা ছোটো করবো, ওই যেটা বললাম এটার হাফ নিব, আবার এখান থেকে সাইজে যে ঠিক করে দিব যে 6 ইঞ্চি নিলাম। ক্লিয়ার? এটা কিন্তু আর্টবোর্ডটা সাইজ ছোটো হয়ে গেল। তো আমরা চাইলে শুরুতে যে সাইজে নেই, চাইলে পরবর্তীতে আবার
এটাকে মডিফাই করতে পারি সাইজটা। যেটা আমি নিলাম, এবার আমার কি মনে হইতেছে যে এটা একটু সাইজ ছোট দরকার বা উইথটা ছোট দরকার, হ্যাঁ। অথবা আমি সাইজটা এখানে ডিফাইন করে দিব যে হাইট হবে মনে করো 6 ইঞ্চি, উইথ হবে মনে করো 8 ইঞ্চি। এন্টার, ওই সাইজের হয়ে গেল। ওকে, এবার যদি এটা আমার মুভ করাইতে হয় আমি জাস্ট সিলেক্ট, এখন এটার মধ্যে তো কোনো এলিমেন্ট নাই, এটা আছে অল্টার প্রেস করে আরও যদি লাগে এই দুইটা নিয়ে নিলাম। ক্লিয়ার?